ওয়েলকাম ব্যাক জিওস্পেশিয়াল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আমি তোমাদের হোস্ট প্রীতম স্যার। আজকে আমরা ম্যাপ প্রজেকশন অর্থাৎ মানচিত্র অভিক্ষেপের সরলীকৃত রূপকে জানার চেষ্টা করব ছোট্ট ভিডিওর মাধ্যমে। দেখো, তার আগে কিছু কথা জানার। প্রথমত, কার্টোগ্রাফির একটা পার্ট ম্যাপ প্রজেকশন, এবং এই ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপকে এই সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরে তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দিতে পারবো এই দুঃসাহস আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে ম্যাপ প্রজেকশনের সংক্রান্ত যে সাধারণ ধারণাগুলো, যেগুলো অবশ্যই থাকা দরকার, আমি সেই সংক্রান্ত সাধারণ ধারণাটাকেই তোমাদের সামনে আজকে তুলে ধরবো ছোট্ট ভিডিওর মাধ্যমে, যেখানে আমরা কি, কেন, কিভাবে ম্যাপ প্রজেকশনকে করব এবং ম্যাপ প্রজেকশনের মাধ্যমে কি করে আমরা কার্টোগ্রাফিতে ধীরে ধীরে প্রবেশ করব, কিভাবে কার্টোগ্রাফিক অ্যানালিসিস করব, সেই সংক্রান্ত ধারণাগুলোকে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারব। আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে এনইপি সিলেবাসে সবকটা ইউনিভার্সিটিতেই কখনো ফার্স্ট সেমিস্টার, কোথাও সেকেন্ড বা কোথাও ফিফথ সেমিস্টারে ম্যাপ প্রজেকশন রয়েছে। সুতরাং আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বা পরবর্তীতে মাস্টার্স লেভেলের স্টুডেন্টদের কাছে ম্যাপ প্রজেকশন কিভাবে করতে হয়, তার পিছনে কি কি জিনিস চলছে, সেই সংক্রান্ত ধারণাটাকেই আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। ধীরে ধীরে কিভাবে ম্যাপ প্রজেকশন করতে হয়, কোন কোন ম্যাপ প্রজেকশনের ক্ষেত্রে কি ধরনের কার্যাবলী রয়েছে, তার চিত্রাঙ্কন পদ্ধতি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কোথাও যদি কিছু জানার থাকে কমেন্ট করবে। তো আমরা প্রথম ম্যাপ প্রজেকশন সম্বন্ধে যে জিনিসগুলোকে জানবো সেগুলোকে আমি সরলীকৃতভাবে একটু ট্যাবুলেশন দিয়েছি আজকে, যেগুলো তোমাদের সামনে কভার করব। সেই সংক্রান্ত ধারণায় আমরা প্রথম ম্যাপ প্রজেকশন সম্বন্ধে জানতে আমরা এটা জানতে পারি যে কোনো কিছু অর্থাৎ কোনো ম্যাপ রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের একটা ফ্ল্যাট সারফেস লাগে, তাই তো? এবং সেই ফ্ল্যাট সারফেসে একটা স্পেসিফিক স্কেল লাগবে, অর্থাৎ স্কেল সংক্রান্ত ধারণা আমাদের সবার আগে প্রয়োজন। সেই কারণে ইট ইজ এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ অ্যান এরিয়া, এ সিম্বলিক ডেপিকশন হাইলাইটিং রিলেশনশিপ বিটুইন এলিমেন্ট অফ দ্যাট স্পেস সাচ অ্যাজ অবজেক্ট, রিজিয়ন অ্যান্ড থিম। এই সমস্ত বিষয়গুলো ম্যাপের মাধ্যমে তুলে ধরা হয়। তাহলে ম্যাপ হচ্ছে সেই ধারণা যেখানে একটা স্কেলের মাধ্যমে, একটা সঠিক স্কেলের মাধ্যমে আমরা কি করছি, সেই সংক্রান্ত সেই জায়গাটা স্পেস এবং তার সাথে অর্থাৎ সেই জায়গার রিজিয়ন, তার থিম বা তার বিষয়বস্তুকে আমরা ম্যাপের মাধ্যমে তুলে ধরতে পারছি। তাহলে ম্যাপ হচ্ছে একটি ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন আর্থ সারফেসের, যার মাধ্যমে আমরা কোনো ভৌগোলিক ডিস্ট্রিবিউশন, তার পজিশন, তার নেচার, তার আর্টিফিশিয়াল বা যে ফিচার্সগুলো আমরা কালচারাল এলিমেন্ট হিসেবে তার উপর সুপার ইম্পোজ করছি, সেই বিষয়গুলোকে তুলে ধরার ক্ষেত্রে আমরা ম্যাপকে ব্যবহার করে থাকি। এবং ম্যাপ অবশ্যই আমাদের কিন্তু স্পেসিফিক স্কেল বেসিসে হতে হবে, না হলে এটা সায়েন্টিফিক হতে পারে না। তো এই ম্যাপকে আলোচনার জন্য জিওগ্রাফিতে একটি সাবজেক্ট মাস্টার্স লেভেলে পড়ানো হয়ে থাকে, যেটি নাম হচ্ছে কার্টোগ্রাফি। এখন আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কার্টোগ্রাফি বলে কোনো আলাদা স্পেসিফিক টপিক নেই, কিন্তু তার পার্টগুলোকে আমরা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়তে দেখি। যেমন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কার্টোগ্রাফির উপর বিশেষ কোর্স করানো হয় স্পেশাল পেপার হিসেবে। সুতরাং তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়ছো, মাস্টার্সের জন্য যদি কার্টোগ্রাফির উপর তোমাদের নলেজ অ্যাকোয়ার করার থাকে, তোমরা অবশ্যই কিন্তু ওই ইউনিভার্সিটিটাতে ভর্তি হতে পারো। আমার নিজস্ব ধারণা এটাই যে ম্যাপের ক্ষেত্রে বা কার্টোগ্রাফির ক্ষেত্রে ম্যাপ প্রজেকশন জানা ভীষণ দরকার, এবং এই সংক্রান্ত ধারণাগুলো জানলে পরবর্তী ক্ষেত্রে পিএইচডি বা পরবর্তী স্তরে তোমাদের নিজেদের ভীষণ রকম সুবিধা হবে। তো যাই হোক, কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অ্যান্ড প্র্যাকটিস অফ মেকিং ম্যাপ। আচ্ছা, তাহলে এই যে ম্যাপ তৈরি করে কারা? কার্টোগ্রাফাররা। অর্থাৎ কার্টোগ্রাফি পড়লে পারে তুমি কিন্তু কিভাবে ম্যাপ বানাতে হবে। এই যে আমাদের দুটো ইনস্টিটিউট রয়েছে, ন্যাটমো, ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন, বা আমাদের সার্ভে অফ ইন্ডিয়া, এরকম যে সার্ভে অফ ইন্ডিয়া বা যারা কার্টোগ্রাফার, তারা কিন্তু ভীষণভাবে এই সমস্ত সেক্টরগুলোতে ইজিলি যেতে পারে। সুতরাং আমি তোমাদের অবশ্যই বলবো এই ক্ষেত্রগুলোতে যাওয়ার জন্য কার্টোগ্রাফিটা ভীষণ ভীষণ হেল্পফুল। তো এখন এই যে ম্যাপ আমরা যখন জানতে পারছি, তখন ম্যাপের স্কেলটা নিয়ে কি, মানে আমি এতক্ষণ ধরে যে শুরু করতেই বললাম যে ম্যাপ স্কেল ভীষণ দরকার,
ম্যাপের স্কেল আমরা দেখো যারা স্কেল নিয়ে আলোচনা করেছি, তোমরা অলরেডি এনইপিতে যারা পড়াশোনা করছো নিউ এডুকেশন পলিসিতে বিভিন্ন সেমিস্টারের তোমাদের স্কেল প্রেজেন্টেশন রয়েছে, যেমন ক্যালকাটা বা আমাদের বারাসাত স্টেট ইউনিভার্সিটি তারা প্রথম সেমিস্টারে স্কেলকে নিয়ে এসছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা যে প্রথম স্টেপেই আমরা যদি স্কেলটাকে ভালোভাবে জেনে যাই। তো স্কেলের ক্ষেত্রে আমরা এটা জানতে পারছি স্কেল কি, স্কেল হচ্ছে একটা রিলেশনশিপ বা রেশিও। কার মধ্যে রেশিও? ডিস্টেন্স অন ম্যাপ অ্যান্ড কোরেসপন্ডিং ডিস্টেন্স অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ ম্যাপ ডিস্টেন্স এবং গ্রাউন্ড ডিস্টেন্সের মধ্যে যে রেশিও বা অনুপাত তাকেই আমরা বলবো ম্যাপ স্কেল। একে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করি, দেখো এখানে একটা রেশিও দেওয়া রয়েছে, একে রেশিও স্কেলেও বলা যায়। আমরা এই রেশিও স্কেলে দেখতে পাচ্ছি 1:1 লাখ, যেখানে কোনো কিন্তু ইউনিট দেওয়া নেই। এখানে কি কোনো ইউনিট রয়েছে? না। তাহলে আমাদের কিছু একটা বুঝে নিতে হবে। তার মানে এই ধরনের ক্ষেত্রগুলো কি? এগুলো হচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে একে যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় নিয়ে গিয়ে আমরা কিন্তু ফেলতে পারি। তো যাই হোক, এটা মানেটা এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এটা বুঝে নিতে হবে 1 সেন্টিমিটার অন দ্য ম্যাপ ইকুয়ালস 1 কিলোমিটার অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ আমরা গ্রাউন্ডে 1 কিলোমিটার যদি যাই, ম্যাপে আমরা 1 সেন্টিমিটার কিন্তু যাব। দ্য ম্যাপ স্কেল মে বি এক্সপ্রেসড ইন 3 ওয়ে, 3টে পদ্ধতিতে ম্যাপ স্কেল রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এটা তোমরা সকলেই জানো, 11-12 এর ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও তোমরা দেখে এসছো যে তোমরা গ্রাফিক্যাল স্কেল, ভার্বাল স্কেল এবং ফ্র্যাকশনাল স্কেল। এখানে যে স্কেলটা আমরা দেখলাম একে আমরা ইউনিভার্সাল স্কেল বলতে পারি, আমরা ফ্র্যাকশনাল স্কেল বলতে পারি, আমরা আরএফ বলতে পারি এবং আমরা নিউমেরিক রেশিও স্কেলও বলতে পারি। তাহলে এই যে ক্ষেত্রগুলো আমরা যেখানে যে জিনিসটা প্রয়োজন হবে আমরা সেখানে সেটা ইউজ করব। তার মানে একটা গ্রাফিক্যাল স্কেলও ইউজ করব, একটা ভার্বাল স্কেলও ইউজ করব, আবার একটা আমরা নিউমেরিক রেশিও স্কেলও ইউজ করব। সুতরাং ম্যাপ প্রজেকশনের ক্ষেত্রে এই স্কেল বেসিক আইডিওলজি হিসেবে সবার আগে আমাদের বুঝে নিতে হবে। তার মানে একটা গ্রাফিক্যাল ওরিয়েন্টেশন আমাদের থাকছে, যে ওরিয়েন্টেশনে আমরা প্রেজেন্টেশন করতে পারবো, একটা গ্রাফ বুঝে আমরা একে দেখাতে পারবো। আবার একটা আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের মাধ্যমে আমরা নিউমেরিক রেশিও স্কেলকে দেখাতে পারবো, যেটা এখানে দেখানো হয়েছে যে 1:1 লাখ, সেটাকেও আমরা ফ্র্যাকশন বা আরএফ এর মাধ্যমে দেখাতে পারি। অথবা স্টেটমেন্ট, যেরকম আমরা এরকম ভার্বাল স্কেল বলছি 1 সেন্টিমিটার অন দ্য ম্যাপ ইকুয়ালস টু 1 কিলোমিটার অন দ্য গ্রাউন্ড, দ্যাট ইজ স্টেটমেন্ট। সো এই ধরনের ক্ষেত্রগুলোকে আমরা ম্যাপ স্কেল বলছি। এখন স্কেলের পরবর্তীতে যে ধারণাটা আমাদের আজকে তোমাদের কাছে তুলে ধরছি সেটার নাম বা সেই বিষয়টি হচ্ছে ম্যাপ প্রজেকশন। এখন প্রজেকশন বা অভিক্ষেপ, বাংলায় যাকে বলছে অভিক্ষেপ, এটা অ্যাকচুয়ালি কি? ব্যাপারটা অ্যাকচুয়ালি জানতে গেলে আমাদের কিছু জিনিসকে জানতে হবে। দেখো, এ ম্যাপ প্রজেকশন ইজ এ সিস্টেমেটিক ট্রান্সফরমেশন, একটা পদ্ধতি, যে পদ্ধতিটা একটা বিশেষ ধরনের মধ্যে দিয়ে যাবে। এরকম নয় যে এলোমেলো অগোছালো কোনো ব্যাপার রয়েছে, সেরকম নয়। অফ দ্য ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, অর্থাৎ ল্যাটিটিউড আর লঙ্গিটিউড মানে বাংলায় বলছে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ, এদেরকে বিশেষ লোকেশন বা সারফেসের রেফারেন্সে, বা আমরা যদি বলি স্ফিয়ার অফ অ্যান এলিপসয়েড, অর্থাৎ যে কোনো জায়গা স্ফিয়ারের রেফারেন্সে তার কোনো একটা এলিপসয়েডকে আমরা যদি কোনো একটা প্লেন সারফেসের মধ্যে প্রজেক্ট করি তাকে আমরা বলবো ম্যাপ প্রজেকশন। তাহলে এখানে দুটো প্রশ্ন থেকে যাচ্ছে, স্যার স্ফিয়ার আর এলিপসয়েড এই দুটো তো কনসেপ্ট জানা নেই, আমি আসছি। তো ইট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য অবজেক্ট অ্যান্ড ইনফরমেশন অন এ কার্ভ সারফেস ইন আ প্লেন ইউজিং এ ম্যাথমেটিক্যাল অ্যান্ড জিওমেট্রিক্যাল লোকেশন। দেখো, আমাদের পৃথিবী কিন্তু আমাদের মতো করে আমরা যেরকম দেখি সমতল বা পার্বত্য এলাকা বা মালভূমি অঞ্চল, এগুলো আমাদের খাতায় পেন বা আমরা ফিল্ডে গিয়ে যেরকম দেখি সেরকম ব্যাপারগুলো কিন্তু নয়। অ্যাকচুয়ালি পৃথিবী একটা অ্যাভারেজ হিসেবে আমরা কল্পনা করি, তাই না? তো এই যে ইনফরমেশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা কার্ভ সারফেস আছে পৃথিবীর, যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কার্ভ সারফেস। তো একে আমরা একটা সরলীকৃত রূপ দেব, একটা সমতল দর্পণ বা একটা সমতল ক্ষেত্র বা একটা সমতল প্লেন সারফেস, তার উপর যখন আমরা প্রজেক্ট করব তাকেই আমরা বলবো, সেই পদ্ধতিকে বলবো প্রজেকশন। ওকে, তাহলে ট্রান্সফরমেশন ফ্রম দ্য আর্থ সারফেস টু এ ফ্ল্যাট সারফেস, তার মানে একটা কার্ভ সারফেসকে ফ্ল্যাট সারফেসে নিয়ে আসার ক্ষেত্রে নিশ্চিত রূপে একটা ডিস্টরশন হবে। ডিস্টরশন মানে কি? একটা কোনো সমস্যা আসবেই, কারণ একটা গোলাকার কার্ভ সারফেসকে আমরা যদি প্লেন সারফেসে নিয়ে আসার চেষ্টা করি সেক্ষেত্রে তার সাইজ,
তার শেপ অথবা তার রিলেটিভ লোকেশন অথবা সেক্ষেত্রে তার যে প্রজেক্টিং প্লেন সমস্ত কিছুর কিন্তু ডিস্টরশন ঘটবে। এবং এই যে ইমপারফেক্ট বিষয়টাকেই আমরা এতক্ষণ ধরে জানার চেষ্টা করব, সেটাকেই আমরা বলবো ম্যাপ প্রজেকশন। সুতরাং এটা ভীষণ কৌতূহলের, বিভিন্ন জায়গা ভিত্তিতে বিভিন্ন রকম প্রজেকশন, বিভিন্ন রকম ক্ষেত্র বিশেষে তার বিভিন্ন অ্যালোকেশন, সেই কারণে একে জানা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরা এটা সম্পূর্ণই ইম্পসিবল। সুতরাং আমি চেষ্টাটা করছি, এটা একটা আউট নলেজ, সেই কারণেই তার হেডিংটাকে আমি এইভাবে সাজিয়েছি। এখন দেখো এই যে প্রজেকশন সম্বন্ধে আমি বলবো, দেখো বিভিন্ন প্রফেসররাও যারা প্রজেকশন পড়ায় ইউনিভার্সিটি লেভেলে, তাদেরও কিন্তু ভীষণ রকম ধৈর্যের ব্যাপার রয়েছে। সুতরাং তোমরা কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে যখন শেখাবে মন দিয়ে, তাদের দরকার পড়লে তাদের মানে সম্পূর্ণভাবে ডেডিকেটেড হয়ে যাও। কিভাবে পড়াচ্ছে, কেন পড়ছি, স্যার ম্যাডামরা ভীষণভাবে তোমাদের পিছনে পড়ে থাকে যে তোমরা যাতে ভালোভাবে শিখতে পারো, সেই ডেডিকেশনটা তাদের প্রতিও দেখাও। সুতরাং হয়তো তাতে তোমরা প্রজেকশনটা আরও ভালোভাবে শিখতে পারো। কারণ ধীরে ধীরে আমরা প্রজেকশন বা এই ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে না জানতে পারলে পরবর্তীতে জিআইএস বা আমরা জিপিএস বা যা বলো না কেন, যেগুলো আমরা এখন এই এআই এর যুগ আসছে, সেগুলোকে যদি আমরা প্র্যাকটিক্যালি সেন্স না করতে পারি, এই জিনিসগুলোকে যদি না জানতে পারি, তোমাদেরই কিন্তু অসুবিধা হবে। সেই কারণে তোমরা খুব ডিটেলে যাওয়ার চেষ্টা করো, স্যার ম্যাডামদের কাছে পড়ে থাকো, তারা আরও ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করবে, আমি আশা রাখি। সুতরাং ইউনিভার্সিটি লেভেলে যখন কার্টোগ্রাফি পড়ানো হবে, কোনো ক্লাস মিস করো না, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। ওকে, সো দেখো the term projection কোথা থেকে এসেছে? comes from the notion of placing a light source। একটা লাইট সোর্স থাকবে ইনসাইড ট্রান্সপারেন্ট গ্লোব। দেখো আমাদের বাড়িতে সকলেই যারা জিওগ্রাফি স্টুডেন্ট, আশা করি গ্লোব তোমরা কিনে রেখেছো। তোমরা ওই গ্লোবটাকে, যেমন আমি ছোটবেলায় কি করতাম, যখন খুব ছোটবেলা থেকে পড়াচ্ছি গ্র্যাজুয়েশন, সেই সময় আমি কি করেছিলাম, ওই স্টুডেন্টদের বোঝানোর জন্য আমি ওই বাড়িতে একটা ডিমের দেখবে দোকানে পাওয়া যায়, মুদিখানা দোকানে, তো ওই ডিমগুলো রাখার জন্য এরকম একটা যে ঝুড়ি টাইপের পাওয়া যেত, সেটাকে আমি নিয়ে এসে ওটাকে জেনারেটিং গ্লোব বানিয়েছিলাম। তো বাজারে জেনারেটিং গ্লোবের অনেক দাম, কারণ সেক্ষেত্রে জেনারেটিং গ্লোব একটা তামার একটা ওরিয়েন্টেশনের উপর তৈরি করা হয়, তামার তো দাম অনেক, সেক্ষেত্রে জেনারেটিং গ্লোবেরও অনেক দাম। তো ওটাকেই আমি পার্সোনাল বুদ্ধি দিয়ে একটু খরচ করে, তো তোমরাও এটা করে দেখতে পারো, যে এর ভেতরে একটা লাইট সোর্স তৈরি করে একটা ট্রান্সপারেন্ট গ্লোব এইভাবে তৈরি করা হয়, যার মাধ্যমে আমরা ওই যে দাগগুলো লম্বা লম্বা পাচ্ছি, সেগুলো হচ্ছে মেরিডিয়ান অর্থাৎ দ্রাঘিমা, এবং প্যারালাল অর্থাৎ যে গোলগুলো পাবো সেগুলো হচ্ছে অক্ষরেখা। দেখো ওটা কিন্তু বোঝানোর জন্য, ওটা কিন্তু অ্যাকুরেট হবে না, কারণ ওই দাগগুলো একটা কনভেক্সিং কার্ভের মতো এসে একটা জায়গায় মিলে যাবে, তো সেটা তো সম্ভব না। এটা বোঝানোর জন্য আমি ওটা বানিয়েছিলাম, এটা বুঝে, এটা তোমরা আগে থেকেই বুঝে নেবে। তো জিওগ্রাফিক ফিচার যখন ওই শিট অফ পেপারের উপর আমরা ট্যানজেন্ট করছি গ্লোবকে, সেটাই হচ্ছে একটা সুন্দর একটা অক্ষরেখা দ্রাঘিমা রেখা সমন্বিত একটা অবস্থা তৈরি করবে। যখন আমার এই ভিডিওটা আমার পুরনো স্টুডেন্টরা দেখবে, তারা নিশ্চয়ই মনে করবে বা মনে করতে পারবে হয়তো যে স্যার আমাদের এইভাবে শিখিয়েছিল। তো দেখো এই লাইট অফ সোর্স কিরকম হতে পারে? 3 ধরনের লাইট অফ সোর্স হতে পারে। 3 ধরনের কি? একটা গ্লোবের আমরা যদি ধরি যে ভেতরে যদি আমরা লাইট সেট করি, তাহলে অ্যাট দি সেন্টার, দ্যাট সেই অবস্থাকে যদি আমরা ভেতরে সেট করি, যে আলো পাবো, যে প্রজেক্ট তৈরি হতে দেখব, তাকে আমরা নমনিক বলবো। কি বলবো? নমনিক। অর্থাৎ জিওগ্রাফিক্যাল টার্ম হচ্ছে কি নমনিক। কেন নমনিক? বিকজ লাইট সোর্স এখানে সেন্টারে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই টার্মগুলো ভীষণ ইম্পর্টেন্ট। স্টিরিওগ্রাফিক কখন না, লাইট সোর্স যদি অ্যান্টিপোড অফ দ্য পয়েন্ট অফ দ্য ট্যানজেন্সি, অর্থাৎ কোনো গোলার্ধ আমরা দেখাবো, হেমিস্ফিয়ার দেখাবো, তার উল্টো দিকের হেমিস্ফিয়ারে লাইট সোর্স থাকবে, তাকে আমরা বলবো স্টিরিওগ্রাফিক। কেমন বোঝা যাচ্ছে? তাহলে নমনিক হচ্ছে যদি সেন্টারে থাকে, তাহলে যে প্রজেকশন তৈরি হবে তাকে বলবো নমনিক। যদি লাইট সোর্স উল্টো গোলার্ধে থাকে, নর্থ দেখাবো, সাউথে লাইট সোর্স থাকে, তখন তাকে বলবো স্টিরিওগ্রাফিক। আর অর্থোগ্রাফিক কি? যদি লাইট সোর্স ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে, অর্থাৎ যেদিকে প্রজেকশন দেখাবো তার উল্টো দিকে যে কোনো সাইডের আমরা দেখতে পাই, তাকে আমরা বলবো অর্থোগ্রাফি। আমি ব্যাপারটাকে একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি আমরা এরকম একটি গ্লোবকে ধরে নিই, এই গ্লোবের রেফারেন্সে যদি দেখো ভেতরে সেন্টার অফ
মাস রয়েছে যেখানে লাইট সোর্স তৈরি হচ্ছে। এই লাইট সোর্স থেকে যদি আলোটা আমরা ভেতরে সেন্টারে স্থাপন করি, যে প্রজেকশন তৈরি হবে তাকে বলবো নমনিক। যদি এই আলোক সোর্সটা এইখানে লাগাই, ঠিক এই পয়েন্টে যদি তৈরি করি, তাহলে যে প্রজেকশনটা প্রত্যেকটা গোলার্ধ বেসিসে তৈরি হবে। যদি নর্থে তৈরি করতে চাই তাহলে সাউথে লাইট রাখবো, যদি সাউথে তৈরি করতে চাই লাইট সোর্স থাকবে নর্থে। এক্ষেত্রে যে প্রজেকশন তৈরি হবে তাকে আমরা বলবো স্টিরিওগ্রাফিক। এবং অর্থোগ্রাফিক কি, আমরা যদি এই পাশে কোনো একটা সোর্স তৈরি করি এবং এই পাশে প্রজেকশনকে নিয়ে আসা দ্রাঘিমার অক্ষরেখাগুলোকে নিয়ে আসতে চাই, সেগুলো হচ্ছে অর্থোগ্রাফি। কেমন? তাহলে এই তিন ধরনের প্রজেকশন সোর্স আমাদের সামনে আমরা লাইট সোর্সের বেসিসে করতে পারি প্রজেকশন। তাহলে এই যে ট্রান্সফর্মিং অফ ইমেজ, অর্থাৎ আমরা যদি বলা যেতে পারে যে কোনো ইমেজ, এখন দেখো ড্রয়িং যারা শেখায়, আমরা যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা সবাই তো লাইট ট্রেস করি, বা যারা পলিটেকনিকে পড়ছে তারা সবাই এলটি করে। এলটি মানে কি? লাইট ট্রেসিং। তা লাইট ট্রেস করার জন্য আমরা কিন্তু এই প্রজেকশনকে ইউজ করি, কি? ট্রান্সফর্মিং দ্য ইমেজ অফ দ্য আর্থ অ্যান্ড ইজ কি বলে ইরেগুলারেশন বা ইরেগুলারিটিস অন দি প্লেন সারফেস অন দি ম্যাপ। 3 ফ্যাক্টর ইনভলভ, দে আর কি কি? দেখো, 3টে ফ্যাক্টরের উপর বেস করে আমাদের এই ট্রান্সফরমেশন গুলো কমপ্লিট হবে। আমি একটু আগেই বললাম যে আমরা বুঝবো সেগুলো কি কি। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে জিওড, দ্বিতীয়টা এলিপসয়েড, আর 3 নম্বর হচ্ছে প্রজেকশন। তাহলে জিওড, এলিপসয়েড, প্রজেকশন এগুলো না ধারণা থাকলে আমরা কিন্তু প্রজেকশন কি বুঝতে পারবো না। দেখো জিওড কি একটা জিনিস বলি, দেখো তোমাদের টিচাররা হঠাৎ করে একটা অঙ্ক দিল, সেটাকে অঙ্কটা শিখিয়ে দিল, ওটাকে ধরে বসে করে দিলে, এরকম করো না। একটু ব্যাপারটার ভেতরে ঢোক, একটু জিওমেট্রিক ক্যালকুলেশনগুলো জানার চেষ্টা করো। আর ভূগোলটাকে তো ভালোবেসে নিয়েছিলে, যখন টিচার জিজ্ঞেস করে যে তোমরা কেন জিওগ্রাফি নিয়েছো, তোমরা কিন্তু খুব মন প্রাণ দিয়ে আবেগের সাথে বলো স্যার জিওগ্রাফিকে ভালোবেসে নিয়েছি। তাহলে এই ভালোবাসাটা কেন এই সময় এসে থাকে না, এটা কিন্তু একটা বড় সমস্যার জায়গা। তো এইগুলো জানার চেষ্টা করো, ছোট ছোট জিনিস। প্রথম হচ্ছে জিওড। জিওড কি? জিওড হচ্ছে রিন্ডেশন অফ ইরেগুলার স্ফেরয়েডিক্যাল শেপ অফ দ্য আর্থ। অর্থাৎ আমাদের এই যে পৃথিবীর, এর কিন্তু কোনো শেপের ঠিক নেই, তাই না? যে কোনো জায়গা যেরকম, অর্থাৎ সেই কারণেই তো আমরা জিওড বলি, তাই না? তো জিওড হচ্ছে এটাই, যে রেন্ডেশন অফ ইরেগুলার স্ফেরিক্যাল শেপ, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গার শেপ পৃথিবীরই মতো ভাবা হয়, এর আরেকটা কোনো ড্যামি বা আরেকটা কপি পাওয়া যায় না। তো এই যে স্ফেরিক্যাল শেপ, সেই স্ফেরিক্যাল শেপের ইরেগুলারিটির জন্যই একে আমরা বলছি জিওড। এবার এই জিওডের রেফারেন্সে কোনো একটা জায়গা, জিওড আর দেন ট্রান্সফার টু এ রেগুলার জিওমেট্রিক রেফারেন্স সারফেস, কোনো একটা রেফারেন্স সিস্টেমে তাকে নিয়ে আসা হয়, যে কোনো একটা রেফারেন্স সিস্টেম। অর্থাৎ জিওডকে যদি আমরা কোনো একটা রেগুলার জিওমেট্রিক ক্যালকুলেশনের রেফারেন্সে নিয়ে আসি, সেই যে রেফারেন্স পয়েন্টের বেসিসে নিয়ে আসা, একটা পয়েন্ট অফ কোইন্সিডেন্সের বেসিসে আমরা জিওডকে দেখাচ্ছি, তখন সেটাকে বলবো আমরা এলিপসয়েড। যেমন এটা হচ্ছে জিওড, এর কোনো একটা জায়গাকে আমি নিয়ে আসছি, এটা এলিপসয়েড। এই এলিপসয়েডকে যখন আমরা এবার প্লেনের উপর ফেলবো, এই প্লেন কিরকম হবে? এই যে জিওগ্রাফিক্যাল রিলেশনশিপ অফ এলিপসয়েড স্টিল 3 ডাইমেনশনাল ফর্ম, 3টে ডাইমেনশন ফর্মে কিন্তু এ পাচ্ছি, 3D, তাই না? এই 3D কে তো আমাদের খাতায় আনতে হবে, সেটাকেই বলা হচ্ছে 2 ডাইমেনশন। তাহলে এই 2 ডাইমেনশনে যে আনবো, তার জন্য আমাদের কি লাগবে? প্লেন সারফেস লাগবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বাদ। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ যখন নিয়ে আসবো, তখন তার ফরমেশন হবে 3 ধরনের প্লেনে। একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, একটা হচ্ছে কনিক্যাল, আর একটা হচ্ছে অ্যাজিমুথাল। বোঝা গেল? তাহলে এই যে 3 ধরনের, সেই 3 ধরনের ট্রান্সফরমেশন নিজেদের রেফারেন্সে যখন আমরা করব, তখন আমরা ম্যাপ প্রজেকশন তাকে বলবো। অর্থাৎ ম্যাপ প্রজেকশন মানে কি? ম্যাপ প্রজেকশন মানে হচ্ছে সহজ কথায় যে কোনো 3D সারফেসকে, অর্থাৎ জিওড এলিপসয়েডের থ্রুতে যে 3D সারফেস পাচ্ছি, তাকে আমরা 2D প্লেনে নিয়ে আসার যে পদ্ধতি অ্যাপ্লাই করব, তাকে আমরা বলবো প্রজেকশন, বা যদি ম্যাপের মাধ্যমে করি তাকে ম্যাপ প্রজেকশন। এখন বিষয় হচ্ছে, এই ম্যাপ প্রজেকশনের ক্ষেত্রে আমাদের কি কি প্রপার্টিজ আছে। প্রপার্টিজ যদি দেখা যায়, তাহলে 3টে প্রিন্সিপাল কার্টোগ্রাফিক ক্রাইটেরিয়া আমাদের জানতে হবে। কি 3টে? প্রথমটা হচ্ছে কনফর্মিলিটি। কনফর্মিলিটি কি? কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ শেপ। যদি আমরা শেপ ঠিক রাখতে চাই, তাকে আমরা বলবো কনফর্মিলিটি। এখন আরেকটা জিনিস, মজার বিষয়, একটা ঠিক করতে গেলে আরেকটা কিন্তু বিগড়ে যাবে, কারণ ম্যাপ প্রজেকশন বা পৃথিবী এমন একটা জিনিস যাকে কোনোভাবেই সঠিক করা যায় না। সেই কারণে কনফর্মিলিটি হচ্ছে কি? কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ শেপ।
যদি এটা ঠিক করি তাহলে কনফর্মেলিটি বলবো। যদি ইকুইডিস্টেন্স কি, কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ ডিস্টেন্স, যদি ডিস্টেন্স ঠিক রাখতে চাই সেই ম্যাপ প্রজেকশনকে আমরা বলবো ইকুইডিস্টেন্স ম্যাপ প্রজেকশন। এই দুটো বাদ ইকুইভ্যালেন্সি কি, যদি কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ এরিয়া, যদি আমরা এরিয়াকে ঠিক রাখতে চাই তখন সেই ম্যাপ প্রজেকশনকে আমরা বলবো ইকুইভ্যালেন্সি ম্যাপ প্রজেকশন। বোঝা গেল? তাহলে একটা হচ্ছে কনফর্মেলিটির বেসিসে, একটা হতে পারে ইকুইডিস্টেন্সের বেসিসে, আরেকটা হচ্ছে ইকুইভ্যালেন্সির রেফারেন্সে। তাহলে আমরা যদি কনফর্মাল বলি, কনফর্মেলিটির বেসিসে আমরা ল্যাম্বার্টের কনফর্মাল কনিক্যাল প্রজেকশনের নাম বলতে পারি, মার্কেটার প্রজেকশনের নাম বলতে পারি। এগুলোতে সবকটাতে শেপ ঠিক থাকে, আকার ঠিক থাকে। ইকুইডিস্টেন্সের বেসিসে আমরা যদি বলি তাহলে ইকুইভ্যালেন্সির রেফারেন্সে আমরা যদি দেখি, ইকুইভ্যালেন্সি রেফারেন্সে প্রিজারভেটিভ অফ এরিয়া, এরিয়াকে সংরক্ষণ করা হয়। এরিয়ার ভিতরে অ্যালবার্টের ইকুয়াল এরিয়া বা সাইনোসয়েডাল প্রজেকশন, এগুলোতে সব এরিয়া ঠিক থাকে। এই যে এরিয়া ইকুইভ্যালেন্সি। আরেকটা হচ্ছে ইকুইডিস্টেন্স, যেমন আমরা কোনো কিছুই যদি এখানে বলি যে ডিস্টেন্স এবং যে সম্পূর্ণ বিষয়গুলো ঠিক রাখা, সেক্ষেত্রেও মার্কেটার প্রজেকশন ইকুইডিস্টেন্স ঠিক থাকে। কিন্তু এগুলোর কোনোটাই যদি ঠিক না থাকে তখন আমরা বলবো প্রিজার্ভস নাইদার, অর্থাৎ যেমন গুডস, হোমোলোসিন, রবিনসন প্রজেকশন, এগুলোর ক্ষেত্রে এগুলোর কোনো কিছুই লাগে না। তাহলে এই তিন ধরনের বাদ দিয়েও প্রজেকশন হচ্ছে। এখন ম্যাপ প্রজেকশনকে আমরা যদি ধরে নিই যে ম্যাপ প্রজেকশন কত রকমের হয়, তাহলে একটা সহজ জায়গায় আসার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা কিন্তু আবারও বলছি, এটা একটা খুব টাফ ব্যাপার। সেই কারণে ম্যাপ প্রজেকশনের ধারণা সম্বন্ধে আইডিয়া খুব বেশি কিন্তু পাওয়া যায় না, কারণ এটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রূপভেদ আছে, বিভিন্ন বইতেও বিভিন্ন রকমের কনফর্মেটিভ একটা আইডিওলজি দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সঠিক একদম কনস্ট্যান্ট বেসিসে জিওগ্রাফিতে ম্যাপ প্রজেকশনে সেরকম কিছু নেই। সেই কারণে একে বিভিন্ন বইতে বিভিন্ন রকম রেফারেন্সে তুমি পাবে। তো আমি যেটা আমরা পেয়েছি, যেগুলো বিশেষ করে আমাদের আশিস স্যারের বই বা আমাদের যে পীযূষকান্তি সাহার বই আছে, যেগুলো বেসিক্যালি সবাই পড়ে থাকে, এছাড়া প্রজেকশনের জন্য তো তোমরা আরও মঙ্ক হাউসের বই টইগুলো দেখবে, তো যেখানে কার্টোগ্রাফিক অ্যানালিসিস করা হয়েছে সেখানেও কিন্তু তোমরা ম্যাপ প্রজেকশনের এই ধারাটাকেই দেখতে পাবে। তো তোমরা একটু ইংলিশ বইগুলোর ফরম্যাটগুলোকে খেয়াল রাখো, সেগুলোতে হয়তো বেটার অ্যানালিসিস তোমরা পাবে। দেখো, নেচার অফ দ্য প্রজেকশন সারফেস, জিওমেট্রির বেসিসে আমরা নেচারকে দেখার চেষ্টা করব, সেটা একটা ধরন। কোইন্সিডেন্স অর কন্ট্রাক্ট অফ দ্য প্রজেকশন সারফেস উইথ দ্য ডেটাম সারফেস, অর্থাৎ ডেটামের সাথে কোন জায়গায় সে মিশছে তার ভিত্তিতে একটা করা। পজিশন অর অ্যালাইনমেন্ট অফ দ্য প্রজেকশন সারফেস উইথ রিলেশন টু দ্য ডেটাম সারফেস, অর্থাৎ অ্যালাইনমেন্ট কোন দিকে হেলে রয়েছে তার ভিত্তিতে করা। প্রপার্টিজ অফ কার্টোগ্রাফিক রিকোয়ারমেন্ট, যেটা লোকাল এরিয়ায় প্রজেকশন বলা যেতে পারে, একটা হঠাৎ করে কোনো কিছু প্রয়োজন হলো সেই হিসেবে কোনো বৈশিষ্ট্যের উপর বেস করে। আর মোড অফ জেনারেশন ডেটাম সারফেস অ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ ডেটাম এবং কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে রেফারেন্সের ভিত্তিতে আমরা ম্যাপ প্রজেকশনকে দেখব। তো এই 5 ধরনের ম্যাপ প্রজেকশনের ক্লাসিফিকেশনের ধরন বেসিক্যালি মার্কেটে পাওয়া যায়। এবার যে এই 5টা প্রজেকশনের রেফারেন্সে করবে তখনই দেখতে পাবে যে আমরা ম্যাপ প্রজেকশনকে 3টে টাইপে বেসিক্যালি ভেঙে থাকি। 3টে কি কি? 3টে। একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, একটা কনিক্যাল প্রজেকশন, আর একটা অ্যাজিমুথাল বা প্লেনার প্রজেকশন। এখন এই যে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, কনিক্যাল প্রজেকশন, অ্যাজিমুথাল প্রজেকশন, এগুলো কি? এগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রজেকশন প্লেনকে ধরা হচ্ছে, অর্থাৎ প্লেনের উপর বেস করে। যেমন এই যে এটা হচ্ছে আমাদের, দেখো একটা সারফেস, এর মধ্যে এই গ্লোবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে গ্লোবটাকে ঘিরে দেওয়া হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপ তৈরি হচ্ছে, এই কারণে এর নাম সিলিন্ড্রিক্যাল। একটা কনিক্যাল শেপ আমাদের গ্লোবের উপর রেফারেন্সে রাখা হয়েছে, তার ভিত্তিতে আমাদের যে প্রজেকশন নিচ্ছি তাকে বলা হচ্ছে কনিক্যাল প্রজেকশন। আরেকটা হচ্ছে অ্যাজিমুথাল বা অ্যাজিমুথাল, যেখানে আমরা একটা সারফেসকে উপরে অর্থাৎ উত্তর দক্ষিণের রেফারেন্সে বসাচ্ছি, সেটা অ্যাজিমাথ। তাহলে একটু আগেই আমি এই ধরনের কিছু ধারণা তোমাদের গ্লোবের রেফারেন্সে দিয়েছি, সেটাকে এখানে বড় করে দেখানো হলো। তাহলে এই যে অ্যাজিমুথাল প্রজেকশন, দেখো এখানে আমরা যদি অ্যাজিমুথাল প্রজেকশনকে দেখি, তার মানে সোর্স অফ লাইট একদম উল্টো দিকে, সেই কারণে আমাদের নর্থের ক্ষেত্রে আমরা দেখব এরকম একটা শেপ তৈরি হচ্ছে। সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে একটা ইকুয়েটরের রেফারেন্সে নর্থ সাউথ দেখানো হচ্ছে, অর্থাৎ একটা সিলিন্ড্রিক্যাল শেপ পাওয়া যাচ্ছে। এবং একটা কনিক্যাল শেপ, আমরা একটা
চিত্র পাচ্ছি যেখানে কনিক্যাল শেপ তৈরি হচ্ছে, সেই রেফারেন্সে আমরা কিন্তু কনিক্যাল প্রজেকশন দেখতে পাচ্ছি। তো এখন এই যে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন সেটার সম্বন্ধে যদি জানি তাহলে দেখা যায় যে এটা কিভাবে করা হচ্ছে, যে এই শেপটা কেন হচ্ছে, তাই না? তাহলে এটা একটু জানার জন্য আমি কি করছি, দেখো, র্যাপ এ শিট অফ পেপার অ্যারাউন্ড এ গ্লোব ইন দ্য ফর্ম অফ এ সিলিন্ডার। একটা সিলিন্ড্রিক্যাল ফর্মেটে একটা গ্লোবকে যদি আমি একটা পেপার দিয়ে ঢেকে দিই এবং ট্রান্সফার দ্য জিওগ্রাফিক ফিচার অফ দ্য গ্লোব অন ইট, এবং ওই গ্লোবের মধ্যে যে ফিচার্সগুলো সেগুলো যদি আমি এই আমাদের সিলিন্ড্রিক্যাল শেপটার মধ্যে আনার চেষ্টা করি, তাহলে আমরা এবং তারপরে সেটাকে যদি কেটে দিই, কেটে দেওয়ার পর টু অ্যাচিভ প্রজেকশন একটা প্রজেকশন পাবো, দ্য গ্র্যাটিকুল উড বি রেক্ট্যাঙ্গুলার। সেক্ষেত্রে গ্র্যাটিকুলগুলো কি হবে? গ্র্যাটিকুল মানে অক্ষরেখা দ্রাঘিমারেখা সমন্বিত যে একটা গোড় বা একটা শেপ তৈরি হয়, একটা মন্ডল তৈরি হয়, সেটা হচ্ছে গ্র্যাটিকুলস। সেখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি হচ্ছে, সিলিন্ড্রিক্যাল ট্যানজেন্ট টু ওয়ান লাইন টু দ্য গ্লোব অর ইন্টারসেক্ট টু লাইন অফ দ্য গ্লোব, অর্থাৎ দুটো লাইনের বেসিসে কিন্তু এখানে আমাদের ট্রান্সফরমেশন ট্যানজেন্ট তৈরি হচ্ছে। এইবার এই যে ফরমেশন, সেই ফরমেশন সিলিন্ড্রিক্যালে তিন ধরনের হতে পারে। গ্লোবকে শুধু এইরকম ভাবেই তো রাখা যাবে না, যদি আমরা সিলিন্ড্রিক্যাল শেপটাকে নর্মাল না রেখে এরকম রাখি তাকে আমরা ট্রান্সভার্স বলবো। যদি আমরা এটাকে এরকম অবলিক রাখি তাহলে একে বলবো অবলিক। তাহলে সিলিন্ড্রিক্যাল ফরমেশনের বেসিসেও প্রজেকশন ফর্ম করবে, সেই কারণে বিভিন্ন রকম নাম তোমরা পরবর্তীতে পাবে। তাহলে এই তিন ধরনের ক্ষেত্রটা কি? একটা হচ্ছে নর্মাল, যদি ইউজিং দ্য লাইনস অফ ল্যাটিটিউড অ্যাজ লাইন অফ কন্ট্যাক্ট, যেমন মার্কেটার প্রজেকশনের ক্ষেত্রে আমরা নর্মাল দেখতে পাই, আমাদের সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনের ক্ষেত্রে আমরা নর্মাল দেখতে পাই। ট্রান্সভার্সের ক্ষেত্রে ইউজিং মেরিডিয়ানগুলোকে শুধুমাত্র আমরা ট্রান্সভার্সে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি, এই কারণে এটা ট্রান্সভার্স মার্কেটার বলা হয়। অবলিকের ক্ষেত্রে আমরা এনি আদার গ্রেড সার্কেল লাইন আমরা টানতে পারি, সেই কারণে আমরা এই তিন ধরনের সিলিন্ড্রিক্যাল শেপ আমরা পেতে পারি। এবার আসছে কনিক্যাল প্রজেকশনের ক্ষেত্রে, যদি লোকাল কোনো এরিয়া ছোট ছোট যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের শেপকে ঠিক রাখার জন্য আমরা এই কনিক্যাল শেপ প্রজেকশনগুলো ইউজ করে থাকি। মেথড অফ প্রজেক্টিং ম্যাপ অফ পার্ট অফ দ্য আর্থ স্ফেরিক্যাল সারফেস অন এ সারাউন্ডিং কোন, আমরা একটা কোনকে প্রজেকশন করব বা প্রজেক্ট প্লেন হিসেবে ইউজ করব, হুইচ ইজ দেন ফ্ল্যাটেন টু প্লেন সারফেস, এবং সেটাকে ধীরে ধীরে ফ্ল্যাট সারফেসে পরিণত করে আমরা একটা কনসেন্ট্রিক সার্কেল অ্যাজ প্যারালাল অফ ল্যাটিটিউড অ্যান্ড রেডিয়েটিং লাইন ফ্রম দ্য অ্যাপেক্স অ্যাজ মেরিডিয়ান। তার মানে মেরিডিয়ান হচ্ছে একটা অ্যাপেক্স লাইন হিসেবে অবস্থান করবে, যেখানে এ কোন ইজ প্লেসড ওভার দ্য আর্থ, আমরা আর্থের উপরে একটা কোনকে প্লেস হতে দেখবো। নর্মালি ট্যানজেন্ট টু ওয়ান অর মোর লাইন, কখনো একটাতে ট্যানজেন্ট হতে পারে, কখনো দুটোতে হতে পারে। যদি একটাতে হয় তাকে বলবো স্ট্যান্ডার্ড প্যারালাল 1, যদি দুটো হয় তাহলে বলবো স্ট্যান্ডার্ড প্যারালাল 2। তাহলে সেই বিষয়ের উপর বেস করে, স্ট্যান্ডার্ড প্যারালালের উপর বেস করেই সিম্পল কনিক্যাল প্রজেকশন 1 স্ট্যান্ডার্ড প্যারালাল, সিম্পল কনিক্যাল প্রজেকশন 2 স্ট্যান্ডার্ড প্যারালাল, দু ধরনের প্রজেকশন আমরা এক্ষেত্রে পেতে পারি। এবার দেখো কি বলছে, কনিক প্রজেকশন ওয়ার্কস বেস্ট ওভার মিড ল্যাটিটিউড ফর দিস রিজন। সেই কারণে মিড ল্যাটিটিউড সারফেসে আমাদের কনিক্যাল প্রজেকশন সব থেকে ভালো ব্যবহৃত হতে আমরা দেখতে পাই। এবার কনিক্যাল প্রজেকশন করার জন্য তোমরাও বাড়িতে একটা গ্লোবের উপর এটা করতে পারো, র্যাপ এ পিস অফ পেপার অ্যারাউন্ড দ্য গ্লোব টু ফর্ম এ কোন। একটা কোন মোচার মতো কেটে নেবে বা এরকম শেপ নিয়ে নেবে, যেখানে শাইন এ লাইট ফ্রম দ্য সেন্টার, ভেতরে একটা লাইট জ্বালিয়ে দেবে। ট্রেস দ্য ইমেজ দ্যাট ইজ প্রজেক্টেড অন টু দ্য পেপার, পেপারের মধ্যে যে লাইনগুলো পড়বে সেটাকে তোমরা তুলে নেবে, অ্যান্ড দেন টেক দ্য পেপার অফ দ্য কনিক প্রজেকশন ফরম্যাট। তাহলে তুমি যে শেপটা পাবে সেটাকে তুমি কনিক্যাল প্রজেকশন নাম দিয়ে দেখিয়ে দিতে পারবে। এটা কিন্তু একটা তোমাদের মেথড তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবার আসছে অ্যাজিমুথাল অর প্ল্যানার প্রজেকশন। অ্যাজিমুথাল প্রজেকশনের ক্ষেত্রে কি করতে হবে, এ ম্যাপ প্রজেকশন ইন হুইচ এ গ্লোব অ্যাজ অফ দ্য আর্থ is assumed to rest on a flat surface। মনে করা হয় যে একটা ফ্ল্যাট সারফেসের উপর আমাদের আর্থকে তোমরা সাজিয়ে দেবে, কিরকম একটা মানে মনে করা হবে একটা ফ্ল্যাট সারফেসই ওটা হয়ে রয়েছে। ইট ইজ এ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট প্রজেকশন রেজাল্ট ফ্রম প্রজেক্টিং এ স্ফেরিক্যাল সারফেস অন ইনটু এ প্লেন। আমরা একটা স্ফেরিক্যাল সারফেসকে প্লেনে ট্রান্সফার করব। ইন দিস প্রজেকশন এ ফ্ল্যাট পেপার ইজ সাপোজ টু টাচ দ্য গ্লোব at one point and projection line of latitude and longitude on a plane. This type of projection usually tangent of the globe at one point but may be secant. ওকে, তাহলে একটা গ্লোবের রেফারেন্সে আমরা
কি করব, প্রজেকশনকে ট্যানজেন্ট যে কোনো পয়েন্টের রেফারেন্সে একটা নির্দিষ্ট পয়েন্টের বেসিসে একটা সুন্দর করে একটা সিলিন্ড্রিক্যাল শেপ থেকে আমরা বের করে নিয়ে আসবো। দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট মে বি নর্থ পোল অথবা সাউথ পোল, যে কোনো জায়গার রেফারেন্সে আমরা বার করতে। যেরকম আমি একটু আগে বললাম যে একটা গ্লোবকে যদি আমি ধরে নিই, সেক্ষেত্রে তার লঙ্গিটিউড এবং তার যে ল্যাটিটিউড মানগুলো রয়েছে, আমরা যদি যে কোনো সোর্স অফ পয়েন্ট থেকে তাকে আমরা ট্যানজেন্ট করি, তাহলে যে পয়েন্ট অফ রেডিয়েশন লাইনগুলো আমরা পাবো সেগুলোকে অ্যাজিমুথাল লাইন বলবো। দেখো এখানে আমাদের যদি আমরা পোলের রেফারেন্সে করি, সেক্ষেত্রে আমরা এরকম সারফেসে পেতে পারি। আমরা যদি ইকুয়েটোরিয়াল রিজিয়নে করতে চাই সেটাও করতে পারি, অবলিক যদি করতে চাই সেটাও করতে পারি। যেরকম সারফেস আমরা চাইবো সেই রকম জায়গায় আমরা অ্যাজিমাথকে দাঁড় করাতে পারি। নট নেসেসারিলি পোলের ক্ষেত্রেই করতে হবে, ইকুয়েটরের ক্ষেত্রেও করতে পারি, অবলিক করে অবলিক রিজিয়নেও দেখাতে পারি। তো আমাদের ক্ষেত্রে এই অ্যাজিমাথের রেফারেন্সে আমরা তিনটে ডিফারেন্ট টাইপ, যেরকম আমরা একটু আগে দেখলাম যে তিন ধরনের প্লেন সারফেসের রেফারেন্স পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে পোলার, ইকুয়েটোরিয়াল এবং অবলিক। কোথায় কোথায় পোলার, যেমন নর্থ বা সাউথ পোলের দুটো ডাইমেনশন, দুটো সাউদার্ন হেমিস্ফিয়ার নর্দার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে। পোলারের ক্ষেত্রে আমরা দুটো হেমিস্ফিয়ারের ক্যালকুলেশন অ্যাজিমাথ দিয়ে করতে পারি। ইকুয়েটোরিয়াল রিজিয়নের ক্ষেত্রে আমরা যে কোনো পয়েন্টের রেফারেন্স ইকুয়েটর রিজিয়নকে তুলে ধরতে পারি, অথবা অবলিক যে কোনো অন্য পয়েন্ট আমরা কোনো একটা পৃথিবীর যে কোনো রেফারেন্সে আমরা অ্যাজিমাথকে ইউজ করতে পারি। তো এই হচ্ছে প্লেন অ্যাজিমাথের রেফারেন্সে প্রজেকশন। এছাড়া আরও কিছু কমন প্রজেকশন আমাদের দেখতে পাওয়া যায়, যেগুলো বিজ্ঞানীরা বা কার্টোগ্রাফাররা করে থাকে। যেমন একটা হচ্ছে মার্কেটার প্রজেকশন, এবং এক্ষেত্রে এই সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনের বলা যায় মার্কেটার প্রজেকশন একটা ল্যাম্বার্টের তৈরি করা প্রজেকশনকে মডিফাইড বলা যেতে পারে। কারণ ল্যাম্বার্টের যে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন ছিল, সেক্ষেত্রে অক্ষরেখাগুলোর মধ্যে ডিস্টরশন ভয়ঙ্কর লেভেলে কমে যাচ্ছিল। সেই কারণে দ্রাঘিমা থেকে অন্য দ্রাঘিমায় যাওয়ার সময় অসুবিধা হয়। সেই জায়গাটাই খুব অসুবিধা থেকে বার করে আনেন, এবং ভীষণভাবে আমাদের মার্কেটার প্রজেকশন ইউজ করা হয়। এখনও বহু দেশ ইউজ করছে তাদের ন্যাভিগেশনের কাজে বা অন্য দেশ থেকে অন্য দেশে জাহাজ নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে মার্কেটার কিন্তু বহু প্রাচীন ম্যাপ, যে ক্ষেত্রে মানে প্রজেকশন, যেটা খুব কাজের জিনিস। এখানে ডিস্টেন্স খুব ট্রুলি মেজার করা যেতে পারে ইকুয়েটরের রেফারেন্সে at two standard parallel equidistance at the equator। ইকুয়েটরের যে কোনো পয়েন্ট থেকে দুটো জায়গার ডিস্টেন্স টু স্ট্যান্ডার্ড প্যারালালের রেফারেন্স কিন্তু একদম সঠিকভাবে মেজার করা যায়। এবং নেভিগেশন ফর ম্যাপ অ্যান্ড ইকুয়েটোরিয়াল রিজিয়নের ক্ষেত্রে এই ম্যাপকে ভীষণ ইউজ করা যায়। আজকের দিনেও এর গুরুত্ব রয়েছে। মার্কেটার প্রজেকশন নিয়ে পরবর্তীতে তোমাদের যখন আমি আঁকা শেখাবো, তখন কিন্তু বুঝতে পারবে এর গুরুত্বটা কি অ্যাকচুয়ালি। কিন্তু এরও কিছু অসুবিধা রয়েছে, কারণ গ্রিনল্যান্ডের শেপ অনেক বড় লাগে। হ্যাঁ, তো আমাদের যেগুলো উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকের দেশগুলো, যেগুলো সাইজে হয়তো ছোট, কিন্তু এই প্রজেকশনে ওয়ার্ল্ড ম্যাপ দেখানো হয় বলে তাকে আমাদের ভারতবর্ষের থেকেও বড় লাগে। তো আদতে এটা আসলে নয়। নেক্সট হচ্ছে ইউটিএম প্রজেকশন, যেটা তোমরা জানো। আমি টোপোশিটের নাম্বারিংয়ের সময়ও বলেছিলাম যে তোমরা যদি পুরনো ভিডিওগুলো একটু দেখো, দেখবে ইউটিএম প্রজেকশনকে কী করে ডেরিভেট করতে হয় সেটা আমি দেখিয়েছি। তো ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার ইউটিএম বলা হচ্ছে যেটা, সেখানে একটা কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ XY সিস্টেমের উপর বেস করে পৃথিবীকে ডিভাইড দ্য আর্থ ইন্টু 60 জোন, 60খানা জোনে ভাগ করা হয়েছে। ইচ 6 ডিগ্রি ব্যান্ড অফ লঙ্গিটিউড, 6 ডিগ্রি করে লঙ্গিটিউডের ব্যান্ড রয়েছে, এবং 4 ডিগ্রি করে আমাদের দেখা যাচ্ছে যে অক্ষরেখাগুলো ডিভিয়েট করা হচ্ছে, এবং তাদের আলাদা আলাদা জোনেশন করা হয়েছে। তো এই জোনেশনগুলোই আমাদের বলা যেতে পারে ট্রান্সভার্স মার্কেটার প্রজেকশন, যেটা 1984-এর রেফারেন্সে এখন ইউজ করা হয় ডেটা হিসেবে, ওয়ার্ল্ড জিওডেটিক সার্ভের রেফারেন্সে। নেক্সট হচ্ছে ল্যাম্বার্টের কনফর্মাল কনিক্যাল প্রজেকশন। এটাও এক ধরনের খুব ইম্পর্টেন্ট প্রজেকশন। এটা যারা কার্টোগ্রাফি স্টুডেন্ট তারা ভীষণ এটাকে ইউজ করে থাকে। দ্য প্রজেকশন সিটস অন এ কোন ওভার দ্য স্ফিয়ার অফ দ্য আর্থ, স্ফিয়ার অফ আর্থের উপর আমরা কোনটাকে বসাই, এবং দ্য কোন ইজ আনরোল্ড, এবং তারপরে সেটাকে খুলে দেওয়া হয়। অ্যান্ড দ্য প্যারালাল টাচিং দ্য স্ফিয়ার ইজ অ্যাসাইন্ড ইউনিটারিলি স্কেল দ্য সিম্পল কেস, এবং ধীরে ধীরে ওই প্রজেকশনের উপর যে কোণগুলো তৈরি হয় সেগুলোকেই আমরা এরকম খুলে দিয়ে একটা ইনফাইনাইট নাম্বার অফ কোণ তৈরি করি, যেটার মাধ্যমে
মেরিডিয়ানগুলো স্ট্রেট লাইনে এবং যে দ্রাঘিমাগুলো অক্ষরেখাগুলো সেগুলো কিন্তু মোটামুটি এরকম কার্ভ লাইনে আমরা দেখতে পাই। তো এগুলোই হচ্ছে একটা কমপ্লেক্স একটু সিচুয়েশন ল্যাম্বার্টের কনিক্যাল কনফর্মাল প্রজেকশন। নেক্সট অ্যালবার ইকুয়াল এরিয়া কনিক্যাল প্রজেকশন, এটাও একটা টাফ টাইপ প্রজেকশন। অ্যালবার্স ইকুয়াল এরিয়া কনিক্যাল প্রজেকশন অর অ্যালবার্স প্রজেকশন নেমড আফটার হেনরিক সি অ্যালবার, তিনি প্রথম এটাকে ইউজ করেছিলেন। ইজ এ কনিক ইকুয়াল এরিয়া ম্যাপ প্রজেকশন দ্যাট ইউজেস টু স্ট্যান্ডার্ড প্যারালাল। দেখো এখানে দুটো স্ট্যান্ডার্ড প্যারালাল ইউজ হচ্ছে, এখানে একটা এবং এখানে একটা, দু জায়গায়। অল দ্য স্কেল অ্যান্ড শেপ আর নট প্রিজার্ভ, কিন্তু ডিস্টরশন এক্ষেত্রে কম হয় এবং স্ট্যান্ডার্ড প্যারালালের রেফারেন্সে এই দুটো জায়গার এলাকা কিন্তু ঠিক থাকে, বাকিগুলো গন্ডগোল হয়ে যায়। তো এটা হচ্ছে অ্যালবার ইকুয়াল এরিয়া প্রজেকশন। তো এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ম্যাপ প্রজেকশনের ধারাবাহিকতা চেঞ্জ হয়েছে। সব প্রজেকশন নিয়ে এলেও হয়তো কথা শেষ হবে না, সেই কারণে এখানেই কনক্লুশন করছি। মূলত যে ধারণাগুলোর রেফারেন্সে ম্যাপ প্রজেকশনকে দেখানো হয় সেটা এটাই যে ম্যাপ ইজ এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ দ্য আর্থ সারফেস অর পার্ট অফ ইট, শোয়িং দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, পজিশন এটসেট্রা, ন্যাচারাল অর আর্টিফিশিয়াল ফিচার। এই সমস্ত বিষয়গুলো সহজে দেখানোর পদ্ধতি ম্যাপ প্রজেকশন। ম্যাপ প্রজেকশন ঠিক না থাকলে ম্যাপ ঠিক থাকবে না, সেই কারণে ম্যাপকে জানার আগে প্রজেকশনকে জানা ভীষণ দরকার। অক্ষরেখা দ্রাঘিমা রেখা সম্বন্ধে খুব সুন্দর ধারণা রেখে তোমরা এগোবে, এটাই আমি আশা করব। It has different scale and based on the range scale of the map it can be either large, medium or small map। ওটা বড় ছোট বা বিভিন্ন রকম সাইজে আমরা স্কেলের রেফারেন্সে নিয়ে আসতে পারি। স্কেল বড় ম্যাপ ছোট, স্কেল ছোট ম্যাপ বড়, এই ধরনের জায়গাগুলো বুঝে নিতে হবে। ম্যাপ প্রজেকশন ইজ এ সিস্টেমেটিক ট্রান্সফরমেশন অফ ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। আমরা জানি ল্যাটিটিউড লঙ্গিটিউডের মাধ্যমে যে কোনো জায়গার লোকেশন স্পেরিক্যাল সারফেসের রেফারেন্স এলিপসয়েডে নিয়ে এসে আমরা প্রজেকশন প্লেনে নিয়ে আসতে পারি। সুতরাং এই ধারণাগুলোকে ক্লিয়ার রাখা। দেয়ার আর মেনলি 3 মেন ক্যাটাগরি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা ইউজ করি, যেটা জানলাম, একটা সিলিন্ড্রিক্যাল, একটা কনিক্যাল আর একটা হচ্ছে অ্যাজিমুথাল। এই 3 ধরনের বেসিক সেন্স এটাকে অ্যাপ্লাই করবে এবং তার ভিত্তিতে তোমরা বাড়িতেও প্র্যাকটিস করবে, বাড়িতে নিজেরাও আলোচনার ভিত্তিতে নিয়ে আসবে এবং বাড়িতে অবশ্যই করে তোমাদের যে ছোট ছোট ভাই বোন তাদেরকে করে করে দেখাবে, জিনিসগুলো দেখবে নিজেদেরও ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি ম্যাপ প্রজেকশন ইজ দাস দ্য বেসিক প্রিন্সিপাল অফ ম্যাপ মেকিং। সুতরাং মানচিত্র বানাতে হয় কি করে স্যার, এই প্রশ্নটা না রেখে তোমরা ধীরে ধীরে ম্যাপ প্রজেকশনে ঢোকো, ম্যাপ প্রজেকশনকে জানার চেষ্টা করো। বড় বড় অনেক প্র্যাকটিক্যাল বই আছে যেগুলোকে একটু নালিফাই করলে তোমাদের কাছে ম্যাপ প্রজেকশন কোনো কঠিন ব্যাপার নয়। সুতরাং এই ধারণাগুলো আমি দেওয়ার চেষ্টা করছি, দ্রুততার সাথে তোমরা এগুলোকে শেখো এবং আলটিমেটলি সাকসেসের পথে এগো। থ্যাংক ইউ। এবং প্রত্যেককে এটাই বলার যে প্রত্যেকে ম্যাপ প্রজেকশন সম্বন্ধে আইডিয়া নাও, ভালো লাগবে যদি তোমরা ভালো রেজাল্ট করো এবং ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশনের মাধ্যমে ম্যাপ প্রজেকশনকে দেখাও। ধন্যবাদ সকলকে, প্রত্যেকে ফলো করো, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং লাইক করো।